আপনি তো একটা অনেক চড়াই উতরাই পার করে দেন রোশ থেকে পরবর্তীতে রেডিয়েন্ট নাম হইলো। রেডিয়েন্টে আপনি জয়েন করলেন ২০০৫ সালে। দেন আপনার প্রমোশন হলো। একটা পর্যায়ে রেডিয়েন্ট কি মনে করে চিন্তা করলো যে রেডিয়েন্টের একটা নিউট্রাসিউটিক্যালস সেক্টর করা দরকার? তখন বাংলাদেশে কেউ চিন্তাই করে নাই। যখন আপনারা রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস লিমিটেড শুরু করলেন ২০০৮ সালে মেবি, এবং আমি যতটুকু জানি স্যার আপনার হাত দিয়ে শুরু হয়েছে। আপনি ওরা তখন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে হোল বাংলাদেশটাকে আপনিই দেখতেন, আপনার হাত দিয়ে তৈরি হলো। এবং ২০০৯ সালে আপনারা প্রথম প্রোডাক্ট লঞ্চ করেন, ১০ লাখ টাকার মতো বিক্রি করলেন আর কি, দুইটা প্রোডাক্ট মিলে। তো স্যার এই সেক্টরটা আসলে কেন ওই সময় রেডিয়েন্ট চিন্তা করলো? সেই স্বপ্নটা কি ছিল? কোন আসপেক্টে শুরু হলো এটা? আমরা যেটা চিন্তা করি ২০২৫ এসে হয়তো বা ২৭ বা ২৮ সালের কথা চিন্তা করছি, প্ল্যানিং করছি। আমাদের নাসের সাদি আর জাহিদি স্যার কিন্তু সেইখানে চিন্তা করছে হয়তো ২০৩৫ বা ৪০ সাল। অ্যাবসলিউটলি। এটা কিন্তু আমি কোনো এটা আমি দীর্ঘ বছর ওনার সাথে আছি। আমি ওনার যে ওনার কাছ থেকে আমি মানে যতটুকু শিখতে পেরেছি আসলে, আমি যতটা ওনার সান্নিধ্যে যেতে পেরেছি, আমার খুব কম কলিগেরই কিন্তু এই সৌভাগ্য হয়েছে আর কি। তো সেই সৌভাগ্যবানদের মধ্যে আমি একজন। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, দেখুন এই রেডিও নিউট্রাসিউটিক্যালস কিন্তু আপনার রেগুলেটরি অথরিটি থেকে কিন্তু যে লাইসেন্স পেয়েছে সেটা কিন্তু আপনার সিরিয়ালের নাম্বার 2 নম্বর লাইসেন্স। 1 নম্বর লাইসেন্স কিন্তু আপনার স্কোয়ার আপনার নিউট্রাসিউটিক্যালসের স্কোয়ার ওরা প্রথম আসে। স্কোয়ার নিউট্রাসিউটিক্যালস যখন মার্কেটে অ্যাক্টিভ, তখন কিন্তু আমরা লাইসেন্সই পাইনি আমরা তখন কিন্তু জাহিদ ইসা চিন্তা করছে যে উনি যে এটার একটা মার্কেট, যেটা অনেকে মানে স্বপ্নেও চিন্তা করেনি, এটা একটা মার্কেট একসময় হবে। এই চিন্তাটা কিন্তু উনি করছেন। এই চিন্তা করেই কিন্তু তারপরে উনি কিন্তু প্রসিডিউরটা সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। অ্যাজ দ্যাট পার্ট আসলে ২০০৮ সালে একটা টিম, মাত্র ১২ জনের একটা টিম, আমি সহ ১৩ জন, একটা টিম করে আমার হাতে উঠিয়ে দিলেন আর কি স্যার। কিন্তু প্রোডাক্টের নাই কোনো খবর। প্রোডাক্ট নাই। তো আমরা ট্রেনিং করছি, এভাবে ট্রেনিং করে আমাদের ট্রেনিংয়ের মধ্যেই আছি আমরা, বা এটাকে টিমটা তো অ্যাটলিস্ট মানে এটাকে সাস্টেন করতে হবে। রাইট, আমার তখন মূল লক্ষ্য আছে টিমটাকে আগে সাস্টেন করবো আমরা, রাইট। টিমটাকে একটু এক্সপার্টই বানাবো, তাদের প্রোডাক্ট নলেজ, তাদের আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, দিস দ্যাট অনেক কিছু আসলে এটা। তখন স্যার আমাকে বললেন যে তুমি এক কাজ করো, তুমি আরও কিছু লোক তুমি নিয়ে নাও, এটা প্রোডাক্ট চলে আসবে, একটা প্রসিডিউরের মধ্যে আছে। তখন কিন্তু ইম্পোর্ট মানে কানাডা থেকে আমাদের দুইটা প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট অন প্রসিডিউর অ্যান্ড কামিং সুন, আই হ্যাভ বিন ইনফর্মড সাসেস। তো এইভাবে করতে আরও কিছু নিয়ে ২৭ জন কলিগ হলো আমার। ২৭ জন কলিগকে আমরা ট্রেনিং করালাম। ট্রেনিং করে তাদেরকে আসলে প্রোডাক্ট নাই, মাসের পর মাস ধরে রাখা, কিন্তু এটা মানে দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ অলসো ফর মি। রাইট। হ্যাঁ, কারণ এটা বড় জায়গা তো, বিকজ আপনি যদি প্রোডাক্ট না থাকে, লোকজন আছে, কোনো কাজ নাই, ধরে রাখা তো খুব কঠিন। মানে কী বলে আমি তাদেরকে ইয়ে করি, যাই হোক আর কি, আমি সে কাজটা খুব সফলতার সাথেই করতে পেরেছি আর সেটা ধরে রেখেছি। তারপরে আমাদের স্বপ্নের প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট আসলো, সেটা ২০০৯ সালের জানুয়ারিতে আমরা লঞ্চ করলাম। আপনাদের প্রথম দুটো প্রোডাক্টের নাম কি ছিল? একটা জিনোভা, জিনোভা। হ্যাঁ, এটা গিঙ্গো বিলোভা আর কি, রাইট। এটা আরেকটা ছিল প্যানাসিং, এটা প্যানাক জিনসেং আর কি এটা বলে। এই দুইটাই আমরা কানাডা থেকে ইম্পোর্ট করলাম। রাইট। তো এই দুটো প্রোডাক্ট যখন আমরা ২০০৯ সালের জানুয়ারিতে যখন লঞ্চ করলাম, তারপরে লঞ্চ করার পরে শুধু লঞ্চ তো মানে আপনার লঞ্চিংয়ের সংজ্ঞা তো অনেক বড়। শুধু কেমিস্ট শপে তো সেভিং করলেই তো আর লঞ্চিং হলো না আসলে। আদার যে ক্রাইটেরিয়াস যেগুলো আছে সেগুলো মেনটেন আমরা সেইভাবে তখনও যেহেতু অর্গানাইজড হতে পারিনি, মার্কেটিং ডিপার্টমেন্টটাও আমাদের তখনও সেভাবে আমরা তখনও সেভাবে তৈরি হয় নাই, না বিল্ড আপ করতে পারিনি, লট অফ প্রবলেমস। তারপরে সব থেকে বড় স্ট্রাগল যেটা শুরু হলো আর কি, আমরা যখন এটা নিয়ে বিভিন্ন কেমিস্ট শপে বা ডক্টরের কাছে গেলাম, এটা একটা অত্যন্ত হৃদয় বিদারক আসলে ব্যাপার। কীরকম স্যার? এটা যখনই এটা নিয়ে কোনো ডক্টরের কাছে আমরা গিয়েছি, তখন ডক্টর বলেছে, দেখুন আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে আমাদের কোনো আসলে নলেজ নাই, একাডেমিক কোনো নলেজ তো নাই, এবং এটা ডেভেলপ করার মতো সময়ও আমাদের নাই। সো দ্যাট আপনি আসছেন, সরি,
আমি আপনার এই প্রোডাক্ট লিখতে পারবো না, সম্ভব না। এইভাবে যখন সময় একের পর আমরা দেখলাম যে হতাশ হলে তো চলবে না। বিইং এ সেলসম্যান, আই থিঙ্ক একজন সেলসম্যানের যেটা সবার আগে থাকা দরকার, তার প্রফেশনের প্রতি তার অনেস্টি, রাইট স্যার। সিনসিয়ারিটি, দেন কনফিডেন্স। বিইং এ হিউম্যান, আই থিঙ্ক কনফিডেন্স যদি আমার না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। এভরিথিং ইজ ইম্পসিবল। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি কনফিডেন্ট হন তাহলে আই থিঙ্ক এভরিথিং ইজ পসিবল ফর ইউ, ফর মি অ্যান্ড ফর এভরি ওয়ান। অ্যাবসলিউটলি স্যার। দেন আফটার আমি বলবো, সেলসম্যান যদি হতে চাই আমরা, বুকে সাহস থাকা লাগবে। রাইট স্যার। বুকে সাহস না থাকলে তার জন্য সেলসম্যানশিপ নয়। একেবারে স্যার, আপনি একটা মারাত্মক কথা বলেছেন আর কি, যে আসলে সাহস খুব দরকার। আপনি যে কোনো প্রফেশনে যান না কেন, যে কোনো প্রফেশনে আপনাকে ফার্স্ট অফ অল আপনার দরকার কনফিডেন্স, আর আপনার প্রফেশনের প্রতি আপনার অনেস্টি। রাইট স্যার। এটা যদি না থাকে তাহলে আপনার পক্ষে আসলে সাকসেস আনা কিছুতেই সম্ভব নয়। ওই সময়টাতে আসলে বারবার যখন আমরা প্রত্যাখ্যান হচ্ছে বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন ডক্টর, বিভিন্ন কেমিস্ট আমাকে বারবার বলছে কি আপনি প্রোডাক্ট নিলেন, আমার টাকা আটকাছে, ভাই নিয়ে যান, আপনি প্রোডাক্ট চলছে না, চলবে না, মানে কি একটা পরিস্থিতি আসলে তখন। তারপরে তো জাহিদ স্যার সত্যিকার অর্থেই উনি আমাকে ডেকে বললেন যে কেমন যেমন কী করা যায়। এর মধ্যে কিন্তু অলরেডি 2-3 বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে আর কি, 11 সাল। তা আমরা তখন আবার চিন্তা করলাম আসলে এটা আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল, তখন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কিন্তু অলরেডি মানে ভালো অবস্থানে চলে গেছে আর কি তখন। ভালো অবস্থান মানে এখনকার তুলনায় যদি বলি সেই ভালো নয়, কিন্তু একটা একটা ট্রেন্ডে কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে আর কি তখন। স্যার বললেন যে তুমি এক কাজ করো, আমরা এটা ফার্মার সাথে এই টিমটা মার্জ করে দিই, আসলে মার্জ করে দিই, দেখি ওরা কিছু করতে পারে কি না আসলে। তো আমরা মার্জ করে দিলাম আর কি ফার্মার সাথে। আমাদের টিমও সেভাবে প্রমোট করা শুরু করলো, আমাদের টিম সহ অল্প কয়েকজনের টিম আমার তখন মানে 27 থেকে কিছু নেমে আসছে মনে হয়।